যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে গুপ্ত এজ নিয়ে। গত ক্লাসে আমরা সাঙ্গাম এজ দেখেছিলাম, এটা গুপ্তা এজ দেখব। তো গুপ্তা এজটা বা গুপ্ত যুগ যেটা ছিল ওটা জানার আগে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথমে তো এর আগে মানে গুপ্ত যুগের যদি আগে দেখি তা সব থেকে বড়ো এম্পায়ার মৌর্য বংশ ছিল। হ্যাঁ, মৌর্য এম্পায়ার ছিল, ঠিক আছে। এই মৌর্য এম্পায়ার তখন ফল হলো, তখন ধ্বংস হয়ে গেল, মানে আর থাকলো না মৌর্য এম্পায়ার। তখন আমাদের ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে দুটো পলিটিক্যাল পাওয়ার রাজ্য হয়েছিল। একটা হচ্ছে দেখো ওপরে আছে, যেটা হচ্ছে কুষাণ এম্পায়ার, এটা নর্থ ইন্ডিয়াতে। আরেকটা হচ্ছে সাতবাহন, এটা হচ্ছে ডেকেনে, মানে সাউথেন পার্টে, ঠিক আছে। বাকি ছোটো 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 ছিল, এখানে দেখো মাগধ আছে, লিছাভি আছে, ওয়েস্টার্ন সাত্রাপস আছে, কিন্তু সব থেকে মেন দুটো ছিল, একটা যে কুষাণ এম্পায়ার প্রচণ্ড বড় ছিল, আর এই পাশে ছিল সাতবাহন ছিল, ঠিক আছে। এইবারে আস্তে আস্তে এই দুটো রাজ্য যে আছে, কুষাণ বললাম আর সাতবাহন ইন্ডিয়ার মধ্যে বা পুরো যে জায়গাটা দেখছো এর মধ্যে অনেকটা স্টেবিলিটি নিয়ে এসেছিলো। আস্তে আস্তে কি এই দুটোরও পতন হয়ে গেল। সাতবাহন আমরা পড়বো, ঠিক আছে, কুষাণ পড়েছি, ঠিক আছে। এইগুলো তখন শেষ হলো, এগুলো তখন ডিক্লাইন হয়ে গেল। তখন এদের থেকেই, এই সাতবাহন আর কুষাণ থেকে, মেনলি কুষাণ থেকেই গুপ্ত রাজ্য, গুপ্ত বংশ স্টার্ট হয়, ঠিক আছে। মাঝখানে কিছু কিছু ছোটো ছোটো রাজ্য এসেছিলো, তো ওগুলো আমরা দেখবো না অতটা, ঠিক আছে। গুপ্ত এম্পায়ারে পুরো ইন্ডিয়াটাই, ভারতবর্ষটাই দেখছো, এত বড় ম্যাপ একটা, এই এতটা গুপ্ত এম্পায়ারের সাথে অ্যাড হয়ে গেছিলো, অনেকটাই বড় এম্পায়ার ছিল, ঠিক আছে। তো এরা বলতে গেলে এরা তোমার ফিউডিয়াল লর্ডস ছিল। বললাম না, কুষাণ বংশের ফিউডিয়াল লর্ড মানে কি বলবো, এদের থেকেই তারা কাজ করতো, এদের আন্ডারে, ঠিক আছে। কুষাণের আন্ডারে এরা ছিল এক সময়, আন্ডারে এই গুপ্তা এম্পায়ার ছিল, এই গুপ্তা এজ কুষাণ থেকেই উৎপত্তি হয়েছে। এরা হচ্ছে কাস্টে বৈশ্য হচ্ছে। আমরা যে ধর্মশাস্ত্রে পড়েছি চারটে বর্ণ থাকে, ঠিক আছে। আর চারটে বর্ণকে কিছু কিছু টাইটেল দেওয়া হয়। কেমন টাইটেল? যদি আমি শ্রমণ বলি, শ্রমণ টাইটেল, ঠিক আছে। শ্রমণ টাইটেল হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে। বর্মন টাইটেলটা যার আছে, বর্মনটাকে ক্ষত্রিয় বলা হয়, ঠিক আছে। টাইটেল, তারপরে গুপ্তা টাইটেলটা যেটা আছে, গুপ্তা, এখনকার গুপ্ত, এটা বৈশ্য, ঠিক আছে। আর দাসা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে শূদ্রকে। চারটে ভাগ ধর্মশাস্ত্রে লেখা আছে, ব্রহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো বৈশ্য হচ্ছে এই গুপ্তাদের কাস্ট, ঠিক আছে। এদের বেশিরভাগ এই গুপ্ত এম্পায়ার যে ছিল, গুপ্ত সাম্রাজ্য ছিল, গুপ্ত সাম্রাজ্যর সব থেকে বেশি, যেমন সাঙ্গামে যে বলেছিলাম রোমানদের সাথে বেশি ট্রেড হতো, তো ওই রোমানের মধ্যেই ইস্টার্ন রোম, যেটা ইস্ট রোম যেটা ছিল তখনকার দিনে, পূর্ব, ঠিক আছে, ওইখানে একটা এম্পায়ার ছিল জানা হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ার, ঠিক আছে। এটা আসে মাঝে মাঝে, বাইজেন্টাইন এম্পায়ার, এদের সাথে গুপ্ত এম্পায়ারের খুবই ভালো সম্পর্ক ছিল, ভালো ট্রেড হতো, ঠিক আছে। বাকি অনেক জায়গা থেকে এদের, যেমন আমাদের বিহার, ওই জায়গা থেকে আয়রনটাকে নিত, সেন্ট্রাল ইন্ডিয়া বিহার থেকে আয়রন ওরটাকে নিত, ঠিক আছে, এবং বাইরে আয়রনের জিনিস বানিয়ে বাইরে এক্সপোর্ট করে দিত। বাইজেন্টিন ওইখান থেকে কিছু কিনতো, ঠিক আছে। এই বাইজেন্টিন থেকে এটা অনেকজন, এদের সব আগেকার আছে না, প্রতিটা রাজ্যের একটা সিল থাকতো, মোহর, প্রতিটা রাজ্যের একটা সিল থাকতো, ঠিক আছে। এদের সিল ছিল গরুড়, ঠিক আছে, এটা বিষ্ণু বাহন ছিল, ঠিক আছে, গরুড়, ওটা এদের সিল ছিল, বাইজেন্টাইন এম্পায়ার, মনে রাখবে। হ্যাঁ, তো এইসব আর আরেকটা প্লাস কথা, এইটাকে গোল্ডেন এজ বলা হয়, এটা পরেও বলবো। গোল্ডেন এজ কেন বলা, অনেক কারণের জন্য। এখানে তোমার একটা অনেক বড় একটা ভারতবর্ষের পলিটিক্যাল ইউনিফিকেশন দেখা গিয়েছিল, একটা অনেক বড় রাজ্যের একটা, ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে সংস্কৃত লিটারেসি অনেক কিছু আরও পেয়েছে, অনেক, যেমন কি বলবো, পরে দেখছি বইগুলোর নাম মনে পড়ছে না, পরে ওই বইগুলো এসেছিলো, ঠিক আছে। তারপরে স্টোন স্কাল্পচার, পাথরের জিনিস দিয়ে আর্কিটেকচার ছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল, ঠিক আছে, হ্যাঁ, ডেভেলপমেন্ট ছিল অনেক ভালো। তো এইগুলোর জন্য এটাকে স্বর্ণযুগ বলা হতো, ঠিক আছে। তো অনেক রাজাই ছিল, তো সব রাজা দেখবো না আমরা, কিছু ইম্পর্টেন্ট রাজারা দেখবো, যেটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো সব থেকে ফাউন্ডার যদি কে বলে, ফাউন্ডার অলওয়েজ মনে রাখবে আমাদের ফাউন্ডার শ্রীগুপ্ত, ঠিক আছে।
শ্রীগুপ্তকে ফাউন্ডার বলা হয়। ঠিক আছে, এটা ডেটটা দেখে নাও কত, 320 থেকে 320 যদি এটা কাজ করে, এটাকে কেটে দাও, এটাকে লিখে দাও 300 CE টু 600 CE। ঠিক আছে, গুপ্তার এজটা আস্তে আস্তে বাড়ছে এবারে। ঠিক আছে, তো আমার এটা শ্রীগুপ্তর জন্য একটা শুধু মনে রাখবো যে এটা ফাউন্ডার ছিলেন, বেশি কিছু আমরা করবো না। এরপরে দেখি যদি আমি চন্দ্রগুপ্ত 1। এবার দেখো ইয়েতেও এর মাঝখানেও এক দুটো রাজা ছিল, তো ওগুলো বলছি না, মেনগুলো আমি। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট নয় ওগুলো বলছি না, এগুলো ইম্পর্টেন্ট ওগুলো বলছি। এ হচ্ছে এ যদি 1 নম্বর রাজা হয়, এ হচ্ছে 2 নম্বর রাজা। ঠিক আছে, মাঝখানে একজন আছে ঘটোৎকচ বলে, তো ইম্পর্টেন্ট না ওটা। তো চন্দ্রগুপ্ত 1 মৌর্য বংশ চন্দ্রগুপ্ত ছিল। তো গুলি না যায়, যখন এগুলোকে মানে ডিনোট করবে তখন টাইটেলটা ইউজ করবে, মানে চন্দ্রগুপ্ত গুপ্ত 1 এমনি করে পড়বে। ঠিক আছে, সমুদ্রগুপ্ত গুপ্ত, চন্দ্রগুপ্ত গুপ্ত, বিক্রমাদিত্য এমনি করে একটু মানে গুপ্ত টাইটেলটা দেবে। ঠিক আছে, এমন রাখবে, তাহলে জিনিসটা কনফিউজ হবে না। চন্দ্রগুপ্ত গুপ্ত 1 এমনি করে বলবে। ঠিক আছে, তাহলে মৌর্য বংশ চন্দ্রগুপ্ত সেটাই গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, একেও মেন ফাউন্ডার যদি বলা হয়, মানে শুরু করেছিল এই যে ছোটো হিসাবে আমাদের শ্রীগুপ্ত। ঠিক আছে, কিন্তু চন্দ্রগুপ্ত মেন ফাউন্ডার বলা হয়। যদি মেন ফাউন্ডার বলা হয় বা রিয়েল ফাউন্ডার অফ গুপ্তা বা ইন্ডিয়া এম্পায়ার বলা হয়, তাহলে চন্দ্রগুপ্ত 1কে বলো আমরা। ঠিক আছে, একে মহারাজা ধীরাজও বলা হয়, টাইটেলটা পেয়েছিল। কিংস অফ কিং যাকে বলা, রাজার রাজা বলা হয় টাইটেল একটা। ঠিক আছে, এ কাকে বিয়ে করেছিল? লিচ্ছাবি বললাম, লিচ্ছাবি দেখো কিংডম ছিল এখানে, লিচ্ছাবি কিংডমের সাথে ভালো সম্পর্ক ছিল। কেন সবার সম্পর্ক ছিল? তার মেয়েকে লিচ্ছাবি কুমারী দেবীকে, লিচ্ছাবির রানী, ঠিক আছে, কুমারী দেবীকে বিয়ে করে, এবং বিয়ে করে কী বলে, দিস অ্যালায়েন্স স্ট্রেনদেন হিজ পজিশন, মানে কি পজিশনটাকে বাড়িয়ে দিল। কেন বাড়িয়ে দিল? এরা তো তোমার অ্যাকচুয়ালি গুপ্ত বংশের কিছু বৈশ্য ছিল। ঠিক আছে, আর লিচ্ছাবি যে ছিল, লিচ্ছাবির রাজা, এরা তো ক্ষত্রিয় ছিল, তার ওয়াইফ ক্ষত্রিয়র থেকে আর ছেলে হচ্ছে বৈশ্যস থেকে। তো ওদের পজিশনটা বেড়ে গেছিলো গুপ্তাদের, কেন বড় ঘরের মেয়েকে বিয়ে করেছে। ঠিক আছে, আগে সব ছিল। সেই জন্যই নিজের জায়গাতে, মানে ভালো যেখানে জায়গা থেকে ছিল আরও ভালো হলো। এটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স ছিল একটা। ঠিক আছে, মানে এই সময় চন্দ্রগুপ্তর সময় এতটাই ফোকাস করা হতো ওয়াইফদেরকে। তো কয়েন যে ছিল, এই কয়েনগুলো, এই কয়েন গুপ্ত এম্পায়ার, এখানে কিং মানে রাজারও ছবি থাকতো, প্লাস যে কুইন থাকতো তারও ছবি থাকতো। ঠিক আছে, এতটাই তারা মানতো। তাকে বলে দিলাম, দেখো মহারাজা ধীরাজ জিনিসটা। ঠিক আছে, কিং বলা হয়। এর থেকেই গুপ্তা এরা স্টার্ট হয়। গুপ্তা এরা মানে জিনিস কী বলবো, মানে এই ডেট থেকেই, এই ডেটটা আছে না, এটা মোটামুটি স্টার্টিং 319 থেকে 320 ধরা হয় এই বছরটা। যে বছরে যদি ধরি আমি, যে বছরে ও রাজা হয়েছিল, সিংহাসনে হয়েছিল, ওটাকে গুপ্তা স্টারা বলা হয়, অ্যাক্সেশন ডেট তার। ঠিক আছে, চন্দ্রগুপ্ত 1-এর অ্যাক্সেশন ডেট। এখানে একটা মনে রাখবে, এর ক্যাপিটাল, চন্দ্রগুপ্ত বলার সময় ক্যাপিটাল ছিল পাটলিপুত্র, এটা মনে রাখবে, পাটলিপুত্র তার ক্যাপিটাল ছিল। ওকে, তো চন্দ্রগুপ্ত 1-এর থেকে এইটুকু, এর থেকে বেশি না। অ্যাকচুয়ালি লিচ্ছাবি হচ্ছে নেপালের দিকে। ঠিক আছে, নেপালের দিকে মনে রাখবে কোন লিচ্ছাবি যে বংশটা আছে ওটা তোমার নেপালের দিকে ছিল। ঠিক আছে, এরপরে সমুদ্রগুপ্তকে পড়ি, খুব ইম্পর্ট্যান্ট রাজা। সমুদ্রগুপ্ত হচ্ছে চন্দ্রগুপ্ত 1-এর ছেলে, আর ওদের রেখে দিচ্ছে তার ছেলে। ঠিক আছে, একে ভিএ স্মিথ প্রশ্ন মানে রিপিট করেছে, ভিএ স্মিথ যে আছে, ঠিক আছে, একজন হিস্টোরিয়ান, ও সমুদ্রগুপ্তকে কী নাম দিয়েছিল? তো বলে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়েছিল। নেপোলিয়ন অফ ইন্ডিয়া কেন বলা হয়েছিল? কেন কি এর যে পলিসি ছিল না, এর একটা পলিসি ইউজ করতো একটা, মানে যেটাকে বলে ওয়ার অ্যান্ড কনকোয়েস্ট। পলিসি জিনিসটাকে মানে যুদ্ধ করে জায়গাটা জিতে নাও। ঠিক আছে, ওর আশেপাশে যে সাম্রাজ্যগুলো ছিল সবাইকে তো জিতে নিয়েই ছিল। ঠিক আছে, তারপর ও তখন সমুদ্রগুপ্ত ইস্টেও গিয়েছিল, আমাদের ইন্ডিয়ার ইস্টেও গিয়েছিল, প্লাস ইন্ডিয়া সাউথেও গিয়েছিল। ওইখানে যে রাজারা থাকতো, ওরা ওদেরকে ট্রিবিউট পে করতো। ঠিক আছে,
গিফট পে করতো, ঠিক আছে। তো এমনি করে অনেকটাই বড় জায়গা নিয়ে নিয়েছিল, তার জন্যই ওকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে। লেখা আছে দেখো, এক্সটেন্ড নর্থ ইন্ডিয়া অ্যান্ড পার্টস অফ ডেকান, ডেকান মানে সাউথ ইন্ডিয়া কিছুটা পার্টেও গেছিলো, ঠিক আছে। এর একটা জিনিস, এর সময় একেও মানে চন্দ্রগুপ্ত ওয়ানে অনেকগুলো এমন হবে না যে চন্দ্রগুপ্তকে রাজা হঠাৎ করে রাজা বানিয়ে দিচ্ছে, হ্যাঁ। ওয়ার অফ অ্যাক্সেশন সবসময় লেগেই থাকতো, কে রাজা হবে। চন্দ্রগুপ্তেরও অনেকগুলো ছেলে ছিল, ঠিক আছে। তো সমুদ্রগুপ্ত তার মধ্যে রাজা হয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। আর নেক্সট যেটা পয়েন্টে মনে রাখবে, এর সময় একজন এর কোর্ট পোয়েট ছিল, মানে সমুদ্রগুপ্তের জন্য কোর্ট পোয়েট, ঠিক আছে, এই হরিসেন, একে ছিল কোর্ট পোয়েট, ওর দরবারে কবি ছিল, ঠিক আছে। তো এই হরিসেন এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন যেটা আছে, এলাহাবাদের যে লিপিটা আছে রাখা, নেটে যে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা নাম আছে মনে রাখবে, গুলি ফেলবে না, এটাকেই বলা হয় প্রয়াগ প্রশস্তি। এলাহাবাদের প্রয়াগ, ঠিক আছে। আর প্রশস্তি মনে হচ্ছে কি বলতো, মানে প্রশস্তি মনে হচ্ছে কোনো জিনিসকে ভালোভাবে লেখা কারো সম্বন্ধে, ঠিক আছে। প্রয়াগ প্রশস্তি, ঠিক আছে। আর এইটাকে আগে বলা হতো অশোকের যে অশোক মৌর্য বংশের যে অশোক ছিল, অশোকের সময় অশোক পিলার ইনস্ক্রিপশন ছিল, ঠিক আছে। তো প্রথমে জিনিসটাকে অশোকের সময় পিলারটা হয়েছিল, ঠিক আছে। তারপর আস্তে আস্তে এটাকে কি নাম রেখে দিল, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন বা প্রয়াগ প্রশস্তি, ঠিক আছে। এটাকে কেন রাখা হলো, কেন কি এর সময় কি ওটা তো আগে থেকেই ছিল, ওই পাথরটা বড় পিলারটা ছিল, এবার সব পুরো পিলার জুড়ে তো লেখা হবে না, পিলার অনেক অংশ বাকি ছিল, হ্যাঁ। বাবু এই যদি সিম্পল পিলার হয়, ঠিক আছে। তো প্রথমে অশোকের জন্য এখান থেকে এইটুকু লিখলো, এটুকু অশোকের লিখে দিল, ঠিক আছে। তারপরে গুপ্ত সময় এলো, গুপ্ত সময় বাকি যে এইটুকু পার্টটা আছে, হ্যাঁ, এইটুকু পার্টটা তোমার সমুদ্রগুপ্তর জন্য লিখে দিল, ঠিক আছে। এখানে কে লিখলো, হরিসেন লিখলো। হরিসেন কী লিখলো, তার ভালো ভালো কাজ, যেটাকে ইওলজি বলা হয়, হ্যাঁ, প্রশংসাসূচক বক্তব্য যেগুলোকে বলা হয়, ওগুলো লেখা হলো, ঠিক আছে। তারপরে আবার এইটুকু পার্ট কে ছিল, এইটুকু পার্টে কার লেখা, জাহাঙ্গীরের লেখা আছে, আমাদের যে মুঘল শাসক জাহাঙ্গীর, ঠিক আছে। তো এটা গুলি ফেলবে না, যাকে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন বলা হয় তাকেই প্রয়াগ প্রশস্তি বলা হয়, আর তাকেই অশোক পিলার ইনস্ক্রিপশন বলা হতো, ঠিক আছে। এটা পুরো সংস্কৃতে লেখা আছে কিন্তু, ঠিক আছে, এটা যে লেখা আছে পুরো সংস্কৃতে লেখা আছে, ওকে। এটা জিনিসটা বুঝতে পারলে, তো এটা প্রশ্ন আসতে পারে যে কোন ইয়েতে, মানে কোন একটাই পিলার ইনস্ক্রিপশন তিন রাজার একে দর্শন দেয়, তো বলবে অশোক, সমুদ্রগুপ্ত, জাহাঙ্গীর। এটা হচ্ছে তোমার এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন লেখা আছে, ঠিক আছে। তার প্রশংসাসূচক জিনিস, তার অনেক মিলিটারি কনকুয়েস্ট লেখা আছে, ঠিক আছে। যেমন অনেক তফাৎ দেখতে হবে, যেমন অশোক তো কী ছিল, অশোক ছিল নন ভায়োলেন্স ছিল, হ্যাঁ। কলিঙ্গ যুদ্ধের পর তো সে মারামারি যুদ্ধ করতো না, হ্যাঁ, ওইরকম যেমন লেখা আছে। যেমন সমুদ্রগুপ্তর ওয়ার অ্যান্ড কনকোয়েস্ট পলিসিও লেখা আছে, হ্যাঁ। জাহাঙ্গীরেরও ওয়ার অ্যান্ড কনকোয়েস্ট পলিসি লেখা আছে, মানে বিভিন্ন বিভিন্ন টাইমের কেমন কেমন ছিল সব জিনিস লেখা আছে, ঠিক আছে। এই একটা মনে পড়বে, এই একটা জিনিস বললাম, ঠিক আছে। আর কি আছে দেখো, আর কি সমুদ্রগুপ্ত নিয়ে আর কি পয়েন্ট আছে, প্যাটার্ন অফ আর্ট ভালোবাসতো, পোয়েট্রি ভালোবাসতো, মিউজিক, ইস্যুড গোল্ড কয়েন্স, ঠিক আছে। শোয়িং প্লেইং ভিনা, এই প্রশ্ন একটা আসতে পারে যে কোন রাজা, কোন গুপ্ত রাজা তার কয়েনে ভিনা বাজাতে দেখা গেছে, তো সমুদ্রগুপ্ত, মনে রাখবে কিন্তু এটা জিনিসটা, ঠিক আছে। প্র্যাকটিস রিলিজিয়াস টলারেন্স, সাপোর্টেড হিন্দুইজম বাট রেসপেক্টেড আদার্স, বুঝতে আছে নর্মাল, হ্যাঁ। এখানে আমাদের যে দেখবে যদি ইন্ডিয়ান ম্যাপ দেখো, ইন্ডিয়ান ম্যাপে এই জায়গাটাতে বিদ্যান পর্বতমালা আছে এই পাশটাতে। তো বিদ্যান যে জঙ্গল থেকে ওরা নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়ার প্রবেশ করতো, বিদ্যান যে ফরেস্ট আছে, তো তোমার এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট বলতে পারো গুপ্তার সময়, ঠিক আছে। আমাদের এখনও যেমন অনেক ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে, নর্থ ইস্টে আছে, যেখানে আসকাই চীন আছে, ওই পাশে আছে স্ট্র্যাটেজিক পয়েন্ট, ঠিক আছে। কালাপানি আছে, ডোকলাম এরিয়াটা আছে, হ্যাঁ। তো ওইরকম এটা বিদ্যান যে রাজ্যটা ছিল, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক পয়েন্ট। এটা কেন কি এখান থেকেই, মানে ও তখন ওয়ার অ্যান্ড কনকোয়েস্ট করছিল, সব জায়গাতে যাবে, ইস্টে গিয়েছিল, সাউথে যাবে কোথার থেকে, ঠিক আছে। তখন তো ট্রেন রুট নেই, তো ওটা এই বেশিরভাগ তার আগেও, মানে এমন না গুপ্ত পিরিয়ডেই এটা এসছে, তার আগে থেকেও বেশিরভাগ
আগে বা পরেও বলো, আলাউদ্দিন খিলজিও এখান থেকে এসেছিলো, যে ঢুকেছে আর ক্রস করেছে, পুলকেশিও ওই পাশ থেকে এসছে, ঠিক আছে, এগুলো মনে রাখবো টুকটাক। ওকে। আর কি সমুদ্রগুপ্তের পয়েন্ট আছে কিছু? আর সমুদ্রগুপ্ত আর কিছু পয়েন্ট নেই, আর আমি কিছু পয়েন্ট বলে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, সমুদ্রগুপ্ত একটা দেখবে এখান থেকে প্রশ্ন আছে, যে বলে দেবে কোন চন্দ্রগুপ্ত রাজা সাতটা রাজাকে হারিয়েছিল, 12 অফ সাউথ ইন্ডিয়ান রুলার্স, মানে সমুদ্রগুপ্ত তখন সাউথ ইন্ডিয়া এসেছিল, তো সাউথ ইন্ডিয়ার 12টা রাজাকে হারিয়েছিল কিন্তু, ঠিক আছে। ঠিক আছে, সমুদ্রগুপ্ত হারিয়েছিল। এখন অনেক সাউথ ইন্ডিয়ান দেখো এই রাজ্য রাজ্য ছিল, এবার টুকটাক থাকে। হ্যাঁ। এখানে কাঞ্চি ছিল, ঠিক আছে। শিলা কিংডম, সিংহারা কিংডম ছিল, এখানেও এসেছিল, এত দূরও, এটাকে আগে সিলন বলা হতো, সেলন, ঠিক আছে, সেলন অব্দিও আসতো, ঠিক আছে, মানে তাকে ট্রিবিউট যে সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, এই একটা পয়েন্ট হলো। আর হ্যাঁ, এখানে আমরা সমুদ্রগুপ্ত অশ্বমেধ যোজনা করেছিল, অশ্বমেধ যোজনা অনেকজনই করেছিল কিন্তু, ঠিক আছে, ভুলে যাও না, যে করলো করলো, আমি পরের দিন বলে দেবো কে কে করেছিল, এর আগেও করেছিল, মৌর্য বংশ থেকে তার অনেকগুলো বংশ পড়লাম, এখান থেকে করেছিল, ঠিক আছে। পারফর্মড অশ্বমেধ যোজনা, অশ্বমেধ যজ্ঞ, ইয়েস, হর্স স্যাক্রিফাইস যেটাকে বলা হয়, বলেছিলাম তাই না, যে একটা ঘোড়াকে গলায় কাঠ মাখ মেরে ছেড়ে দেবে, ঠিক আছে, কাঠ মাখটা মারা হতো, যে এটা অশ্বমেধের ঘোড়া, অশ্বমেধের ঘোড়া বলে কাঠ মাখে ছেড়ে দিত ঘোড়াটাকে, যতদূর যেত ওটা ওর রাজ্য, বা কেউ আটকালে, কেউ চ্যালেঞ্জ করলে ও যুদ্ধ করতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। অশ্বমেধ যোজনা করেছিল, যজ্ঞ করেছিল। এর একটা এর সময়, হ্যাঁ একটা বলছি পয়েন্টটা ধরো, আর তো বললাম তো পোয়েট মিউজিয়াম। একে আরেকটা বলা হতো, ডাক নাম ছিল একটা, কবিরাজ বলে, ঠিক আছে, তাই মনে পড়ছিল না, কবিরাজের একটা ডাক নাম। মানে কবিরাজ কেন বলতে, মানে কিংস অ্যামং পোয়েটস, ঠিক আছে, মানে তখন তো পোয়েট ছিল, মানে পোয়েটের মধ্যে একজন রাজা, ঠিক আছে, কিংস অ্যামং পোয়েট একটা বলো, কবিরাজকে বলা হয়, ঠিক আছে, বিনা বলে দিলাম, ঠিক আছে। এইখানে তোমার একটা প্রশ্ন এখান থেকে মিলিয়ে আসতে পারে, যে বলে দেবে কোন রাজা গুপ্ত বংশের সময়, যে ওয়েল নোন অফ ফন্ড অফ আর্ট, প্যাট্রন অফ মিউজিক, যদি বলে দেয় কোন গুপ্ত বংশ, গুপ্ত রাজা ছিল, তো বলো সমুদ্রগুপ্ত কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবে, কেন কি এই পয়েন্টটা থেকে মনে হচ্ছে প্যাটার্ন অফ আর্ট, পোয়েট্রি, মিউজিক বললাম না, এটা বলা হয়, ঠিক আছে। আর এখানে এর সময়কালীনে একজন, ওর কোড যে বললাম না, কেন কি ও সব ধর্মরই বললাম, রেসপেক্ট আদার্স ফেথ, তো ইয়েতে অনেকজনই ছিল, জৈনও ছিল, বুদ্ধও ছিল, ঠিক আছে, তো একজন মিনিস্টার ছিল বৌদ্ধগুপ্ত, বৌদ্ধ ইয়ের ধর্মের, ঠিক আছে, কি লিখেছেন বুদ্ধ ধর্মের, ঠিক আছে, এটা নাম ছিল বাসুবন্ধু, ঠিক আছে, এ হচ্ছে একজন গ্রেট বুদ্ধিস্ট ফিলোসফার, এটাও বাঁচতে পারে যে বাসুবন্ধু কার সময়কালীনের ছিল। এবার যদি, কেন কি এগুলো আসে পরীক্ষাতে, যে কার সময়কালীন, কে কে বাইরে থেকে ঘুরতে এসছে, ঠিক আছে, যেমন হুয়েন সাগেন ছিল হর্ষবর্ধনের সময়ে, ঠিক আছে, তারপরে আরও এসছিল, মুঘল সাম্রাজ্যেও ব্রিটিশ আসবে, ঠিক আছে, পর্তুগিজ আসবে, এটাগুলো করবে, ঠিক আছে, এটা করলাম, ব্যাস। আজকে তোমাকে, কেন কি এরপরে চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, এই তিনটে পড়বো, ঠিক আছে, এই তিনটে রাজা নিয়ে পড়বো। হ্যাঁ, এটা পড়বে, আমি একটু দেখে নিই অ্যাডমিনিস্ট্রেশনটা, তিনটে বাদ রাখলাম, ঠিক আছে। এখানে অর্গানাইজেশন কী ছিল, মোনারিক্যাল সিস্টেম ছিল, রাজা থাকবে, হ্যাঁ,
এটা একটা প্রথম সবথেকে বড় সেন্ট্রালাইজ, মানে পুরো ইন্ডিয়া থেকে তো কভার করে নিয়েছিল না, যদি ম্যাপটা দেখো এত বড় একটা এরিয়াকে ওরা কভার করে নিয়েছিল। ঠিক আছে, তো এত বড় তো এরিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাইপেরই ছিল, মানে প্রতিটা জায়গায় সমুদ্রগুপ্তের ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইয়ে ছিল, ইনফ্লুয়েন্স ছিল। ঠিক আছে, সব জায়গায় সবসময় যেতে পারবে না, ট্রিবিউট ঠিক চলে আসতো। এখানে দেখো যে পুরো সাম্রাজ্যটা ছিল আমাদের যেমন এখন আছে, একদম গ্রামে আছে পঞ্চায়েত, তারপরে একটু উঠলাম, ঠিক আছে, হ্যাঁ, পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি আছে, ভাগ ভাগ আছে, তো ওই তখনও ছিল। হ্যাঁ, তো জিনিসটা যেটা করবো, এটা একটু ইয়ে হয়ে গেছে দাঁড়াও। প্রভিন্স, মানে এখন প্রভিন্সকে যদি আমি স্টেট ধরি সাপোজ, তো স্টেটটাকে কী বলা হতো? বিশ্ব বলা হতো স্টেটকে। ডিস্ট্রিক্টকে কী বলা হতো? সরি ভুল বললাম, স্টেটকে বলা হতো ভুক্তিস। ঠিক আছে, এটা বলা হতো স্টেটকে ভুক্তিস বলা হতো। ঠিক আছে, আর ডিস্ট্রিক্টকে বলা হতো, এখন কেন ডিস্ট্রিক্ট, হ্যাঁ, বিশ্ব। ঠিক আছে, এটা ডিস্ট্রিক্টকে। আর ভিলেজকে বলা হতো গ্রামা। এটা আসে মাঝে মাঝে যে গুপ্ত সময়ে প্রভিন্সকে কী বলা হতো, প্রভিন্সটাই বেশি আছে। ঠিক আছে, না গ্রাম তো মনে থাকবে। যেমন দেখো এবারে হেড অফ প্রভিন্স, হেড অফ স্টেট, যে স্টেটের হেড করবে, দেখো কী বলে, উপারিকা। এখন হেড অফ স্টেটকে সিএম, তাই না? হেড অফ প্রভিন্স বা স্টেট। ঠিক আছে, হ্যাঁ, হেড অফ ডিস্ট্রিক্টকে, ঠিক আছে, কী আছে, বিশ্বপতি। এখন হেড অফ ডিস্ট্রিক্টকে হয়, ডিস্ট্রিক্টের ডিএম হবে। ঠিক আছে, ডাইরেক্টলি বলে যদি। আর ভিলেজের হেডকে ভিলেজ হেডম্যান, গ্রামিকাজ। এই মানেগুলো এগুলো তোমার পরীক্ষা আসে, যে ডিস্ট্রিক্টের হেডকে কী বলা হয়। বিশ্বপতি মনে থাকবে। ঠিক আছে, শুধু মনে থাকতে হবে তোমাকে প্রভিন্সটা, হ্যাঁ, ভুক্তিজ আর উপারিকা। ঠিক আছে, এখানে দেখো কালচারাল অ্যাচিভমেন্টস কী কী আছে এখানে। ঠিক আছে, যেমন এক্সাম্পল বলছি, হ্যাঁ, দেওঘরের দশরথ টেম্পল। ঠিক আছে, ওইটা গুপ্ত সমাজের, ঠিক আছে, সময়কালীনের। অজন্তের, ওরা খুবই ইম্পর্টেন্ট, জানো, কেভ পেন্টিং যেগুলো আছে। হ্যাঁ, এখানে আরও, এটা তো অনেক আগে থেকেই ছিল, এর সময় আরও অনেক কিছু অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, এদের একটা স্টাইল, মানে সব কিছুরই একটা দ্রাভিডিয়ান স্টাইল আর্কিটেকচার থাকে সাউথ ইন্ডিয়াদের। মুঘলের যুগের দেখবে ওইরকম ইসলামিক আর্কিটেকচার থাকে। ঠিক আছে, ইন্ডো ইসলামিক থাকে। হ্যাঁ, তো এরা কী করেছিল, হ্যাঁ, নাগার স্টাইল টেম্পল অফ স্ট্রাকচার, এদের যে স্টাইলটা ছিল মন্দিরের, হ্যাঁ, ওটা টাইপটা কী ছিল, নাগার স্টাইল। ঠিক আছে, সার্চ করবে, দেখবে এই টেম্পলগুলো, এই যে টেম্পলটা আছে বা গুপ্তকালীন যে টেম্পলগুলো আছে, সার্চ করবে, হ্যাঁ, এই যেমন মন্দিরটা দেখবে ওইটাকে নাগার স্টাইল বলা হয়। ঠিক আছে, লিটারেচার যেমন কী বলেছিলাম, এগুলো ডিটেলস আবার পড়াবো, জাস্ট বলে দিচ্ছি। এগুলো মেনে দেখো, কালিদাস কী লিখেছিল, অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, মেঘদূত, হ্যাঁ, রঘুবংশা। ঠিক আছে, এগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট এখন আসে। হ্যাঁ, এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য ভালো বলেছিলাম, কেন কি এর সঙ্গে কে ছিল, আর্যভট্ট ছিল। ঠিক আছে, আর্যভট্ট যেটা বোর্ড লিখেছে, ম্যাথামেটিক্স ইন অ্যাস্ট্রোনমি। বরাহমিহির, হ্যাঁ, ঠিক আছে, বিরাট সামিতা, আম্রকোষ, ঠিক আছে, অম্রসীমা। তো এইগুলো ছিল, আমরা পরেই ডিটেলসগুলো পড়ে যেটুকু আছে, আর এগুলো তোমরা পড়ে রাখবে, এই যে তিনটে, এই চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত আর স্কন্দগুপ্ত। ঠিক আছে, স্কন্দগুপ্তর মধ্যে আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যায়, তো এই তিনটে রাজা পড়ে রাখবে, আমি নেক্সট দিন এসে বোঝাবো। ঠিক আছে, আর কোনো এইটুকু বোঝানোর কোনো সমস্যা থাকলে আমাকে চ্যাটে জানাবে। থ্যাংক ইউ।